মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ কিছু নির্দেশনা এসেছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। দলের মধ্যে যে প্রচন্ড সমন্বয়হীনতা এখনো পর্যন্ত দলীয় হাইকমান্ড থেকে শুরু করে আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ে যে কোনো ধরনের সমন্বয় এখনো পর্যন্ত নেই। তারা কি করতে চায় এই অবস্থায় এসে, ইতিহাসের আরেকটি চরম মুহূর্তে এসে তারা আসলে কিভাবে সামনে এগোতে চায় তা নিয়েও প্রশ্ন ওঠে এই নির্দেশনার মধ্যে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন জনাব বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন সংস্কারের জন্য তৈরির জন্য যাকে দায়িত্ব দিয়েছেন সেই বদিউল আলম মজুমদার স্যার বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন করার কোনো ধরনের সুবিধা আগামী নির্বাচনে থাকবে না। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করে যুক্তরাষ্ট্রে ফেসে গেলেন তানভীর। যাই হোক, অনুসন্ধান করে দেখা যাচ্ছে যে তানভীর কায়সার তিনি এই ফোনালাপ ফাঁস হয়ে যাবার সঙ্গে সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকটি লক করে দিয়েছেন। গোলাম মাওলা রনি তো নানান আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু দিন শেষে গোলাম মাওলা রনি যে বাটে পড়ছেন, তবে এই ধরনের বাটে পড়াটা আমরা সমর্থন করি না। কারণ এরকম বাটে টুকটাক প্রত্যেকটা সাংবাদিককেই আসলে বিভিন্ন এক ব্যক্তি সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না? এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে, জাতির সামনে প্রকাশ করতে হবে। আজকে শেখ হাসিনা বলছে যে তার পদত্যাগ পত্র দেখাও। বিপ্লবের আবার পদত্যাগ পত্র লাগে নাকি? লাঠির কোনো ভাষা আছে? আমরা যে লাঠি তুলে নিয়েছিলাম দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য, এটা আর কোনো ভাষা প্রয়োজন হয়? ক্যাপশন প্রয়োজন আছে? যেরকম ক্যাপশন প্রয়োজন নাই, শেখ হাসিনারও পদত্যাগ পত্রের প্রয়োজন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। গোলাম মাওলা রনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কয়েকজন মানুষ খুবই সুন্দর গোছালো গঠনমূলক বক্তব্য দেন, তাদের মধ্যে গোলাম মাওলা রনি অন্তত আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। প্লাস বিভিন্ন সময় তিনি কখনো আওয়ামী লীগের মানুষ হয়ে যান, কখনো বিএনপির, কখনো জামাতের, ডিপেন্ড করে আসলে কখন তিনি কোন বিষয় নিয়ে কথা বলেন। তো নানান আলোচনাও আছে, সমালোচনা আছে, কিন্তু দিন শেষে গোলাম মাওলা রনি যে বাটে পড়ছেন তিনি এটা নিয়ে দীর্ঘ এক স্টেটাস দিয়েছেন। তবে এই ধরনের বাটে পড়াটা আমরা সমর্থন করি না। কারণ এরকম বাটে টুকটাক প্রত্যেকটা সাংবাদিককেই আসলে বিভিন্ন সময় যারা ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, কন্ট্রোল করার চেষ্টা করে। তো আজকে গোলাম মাওলা রনি তিনি যে বাটে পড়ছেন, তাও এটা আমাদের খুবই একটা প্রসিদ্ধ বাহিনী, গর্বের বাহিনী, সেনাবাহিনীর একটা কর্মকর্তার মাধ্যমে তিনি এই ধরনের একটা হুমকির মধ্যে পড়েছেন। আর বিষয়টা তিনি সরাসরি তার ফেসবুক আইডিতে উপস্থাপন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় করে, মানে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেছে। গোলাম মাওলা রনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে 01858 846051 এই নম্বর থেকে তার কাছে ফোন করা হয়। আর গেল কয়েকদিন যাবৎ একজন ব্যক্তি তার ব্যক্তিগত সচিবকে নানান হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। গতকালকে বেলা 11:36 এই নাম্বার থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে সরাসরি। তো আমি ফোন করার পর তিনি পরিচয় দেন যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় রফা দফা করার জন্য, মানে ওই সেনা কর্মকর্তার কোনো এক আত্মীয়ের সাথে রনির কোনো একটা ঝামেলা আছে, সেই বিষয়টাকে যেন তিনি শেষ করে ফেলেন। তো রনি বলছেন যে আমি ব্যবসা করি সেই 1991 সাল থেকে, কোনোদিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন কিংবা তদবির বা হুমকি ধামকি আমি পাই নাই। আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একই বিপদে পড়ে গেলাম। আমার এখন কি করা উচিত? তবে এখানে আমার মনে হয় রনি ভাই তিনি আমাদের থেকে যথেষ্ট বিচক্ষণ, প্রাজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তি। নাম্বারটা আসলে যেই নাম্বারটা ফোন করছে, এটা নাম্বারটার ইতিহাস বের করা খুবই সোজা। তিনার সেই ক্ষমতাও আছে যে এই নাম্বারটা আসলে কার নামে ব্যবহৃত। আবার যেই ব্যক্তি ফোন করে তিনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পরিচয় দিছে, তিনি কি আদৌ কোনো সেনা কর্মকর্তা নাকি না? যেহেতু রনি ভাইয়ের লেভেলটা অনেক বড়, বাংলাদেশ আর্মিতেও তার ভালোই চলাফেরা আছে, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা বের করা জাস্ট ওয়ান টুর ইস্যু যে যেই নাম্বারটা ফোন দিছে এই নাম্বারটা কার, আর যেই ব্যক্তির পরিচয় দিছে সেই ব্যক্তি নামক কোনো ব্যক্তি আদৌ কি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার অ্যাসিস্ট করে কিনা, আছে কিনা। যদি থাকে তাহলে তার সাথে যে কোনো একটা চ্যানেলে কথাবার্তা বলা, এমনকি মেক শিওর হওয়া যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। যদি হয়ে থাকে তাহলে বিষয়টা নিশ্চয়ই তিনি সমাধান করার রাস্তা খুঁজে পাবেন। আর যদি বিষয়টা ফ্রডও হতে পারে, কারণ এখন বিভিন্ন জায়গায় কখনো কখনো বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয় দিয়া, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়া, সেনাবাহিনীর পরিচয় দিয়া নানানভাবে কিন্তু অনেক জায়গায় নানান ধরনের অপকর্ম হচ্ছে, আর আমাদের অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বদনাম করারও একটা চেষ্টা চলছে। সো এই ক্ষেত্রে এটা বের করা আমার কাছে মনে হয় খুবই কঠিন কোনো কিছু না। রনি ভাই তো আর কোনো সাধারণ মানুষ না, তিনি প্রত্যেক দলের সাথে একটা ভালো সম্পর্ক আছে, বা প্রশাসনেও তার বেচের অথবা সাব বেচের অনেক মানুষ আছেন, তিনি চাইলে হয়তো মুহূর্তের মধ্যে বিষয়টা বের করতে পারতেন। কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না, হয়তোবা তিনি জানাই রাখলেন সারা দেশের মানুষকে যে কোনো একটা অশনি সংকেত তিনি ফিল করছেন। তো আমরা চাই বিষয়টা যাই হোক, যেহেতু এখানে সেনাবাহিনীর বিষয়টা আসছে, নিশ্চয়ই এটা যারা দেখার তারা দেখবেন এবং বিষয়টা ক্লিয়ার করবেন। আজকে শেখ হাসিনা বলছে যে তার পদত্যাগ পত্র দেখাও। বিপ্লবের আবার পদত্যাগ পত্র লাগে নাকি? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বিপ্লবের কোনো পদত্যাগ পত্র লাগে?
লাঠির কোনো ভাষা আছে? আমরা যে লাঠি তুলে নিয়েছিলাম দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য, এটা আর কোনো ভাষা প্রয়োজন হয়? ক্যাপশন প্রয়োজন আছে? যেরকম ক্যাপশন প্রয়োজন নাই, শেখ হাসিনারও পদত্যাগপত্রের প্রয়োজন নাই। শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখছে, ভারতে গেছে, ভারত থেকে উকি ঝুঁকি মারছে। আমরা এমন একটা প্ল্যান আনছি যে ভারত শেখ হাসিনার তৈরি করা ফাঁদে বাংলাদেশকে তাকে ফেরত দেবে। শেখ হাসিনা একটা আইন করছে না, তার বাবার খুনিদেরকে ফেরত পাওয়ার জন্য বন্দি বিনিময় আইন ভারতের সঙ্গে করছে। শেখ হাসিনা সেই বন্দি বিনিময় আইনে ধরা খাবে এখন। যদি ভারত সেই বন্দি বিনিময় আইনে সহযোগিতা না করে, তাহলে সহযোগিতা করলে তো ভালো, আর ভারত সহযোগিতা না করলে আরও ভালো। কেন আরও ভালো? আপনারা জানেন ভারতের এই 7 রাজ্য, 7 সিস্টার বলা হয়, এইখানের লোকেরা স্বাধীনতার জন্য উন্মুখ হয়ে আছে। এরা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার, তাই এরা স্বাধীনতা চায়। এরা আলাদা আলাদা সরকার পর্যন্ত ঘোষণা করছে বিভিন্ন সময়। তো এদেরকে যদি বাংলাদেশ অসহযোগিতা না করে, ডিস্টার্ব না করে, এদেরকেও যদি বাংলাদেশে আশ্রয় নেয়, তাদেরকে যদি বাংলাদেশ ভারতের কাছে ফেরত না দেয়, তাহলে কিন্তু ভারত বড় একটা বেকারায় পড়ে যাবে। কেন ঘৃণা করতো যে বাংলাদেশের নাগরিকরা শেখ মুজিবকে মেরেছে? যদি বলেন বাংলাদেশের নাগরিকরাই মারছে, আমি বললাম হ্যাঁ, একটা বাকশালীকে বাংলাদেশের নাগরিকরাই মারছে। এবং যে মেজর ডালিমকে আপনার হলো মীর জাফর বলছে, সেই মেজর ডালিমকে এখন মানুষ সূর্য সন্তান বলছে। এগুলো কেন বলছে আজকে? এই যে আখাউড়াতে একটা রাস্তা বানাচ্ছে ইন্ডিয়ার প্রয়োজনে, মংলা পোর্ট থেকে আখাউড়া দিয়ে মালামাল নিয়ে যাবে ইন্ডিয়ায়। সেই রোডটা বানাতে ভারতের বিনিয়োগ নিয়েছে অর্ধেক টাকা, 5,000 কোটি টাকার অর্ধেক, প্রায় 2,000 কোটি টাকার মতো, 12,000 কোটি টাকা ইন্ডিয়া দিছে, অর্ধেক টাকা দিছে। কিন্তু এই রোড করার জন্য যত লোকবল লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, সব ইন্ডিয়া থেকে নিছে। তাহলে শেখ হাসিনার জন্ম নিয়ে প্রশ্ন করার অধিকার আমাদের আসেনি? যে তার জন্মের সমস্যা আছে, তাই তো সকল ইন্ডিয়ানকে নিয়ে এসে এইখানে কাজ দিছে। জন্মের সমস্যা থাকা ছাড়া তো এরকম করতো না। এই মহিলাটা পুরোটাই বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ নাগরিক বিরোধী একটা মহিলা। আপনারা যে খোঁজেন না 26 লাখ নাগরিক কোথায়, 26 লাখ নাগরিক কোথায়? এই যে আখাউড়াতে বড় রাস্তা করছে, সেখানে হাজার হাজার লোককে নিয়ে আসছে, লক্ষ লোককে নিয়ে আসছে কাজ করার জন্য, সবগুলো ইন্ডিয়ান। যার ফলে হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে তারাও পালাইছে, রাস্তার কাজও বন্ধ আছে। এই প্রশ্নগুলো আজকে সমন্বিতভাবে করছি। আজকে দেখেন শেখ হাসিনা বাংলাদেশে কেন আসবে না? শেখ হাসিনা যখন পালাইছে, শেখ হাসিনার সহযোগীরাও কিন্তু পালাইছে। যেই সহযোগীরা এত ভীতু, যে দলের নেতাকর্মীরা এত ভীতু, তারা এসে আবার দেশ দখল করবে, এইটা অসম্ভব। আগামী নির্বাচনে আওয়ামী লীগ কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন জনাব বদিউল আলম মজুমদার। আমরা গত কয়েকদিন আগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে 6 জনকে 6টা কমিশনের দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য তৈরির জন্য যাকে দায়িত্ব দিয়েছেন, সেই বদিউল আলম মজুমদার স্যার বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন করার কোনো ধরনের সুবিধা আগামী নির্বাচনে থাকবে না। বরঞ্চ 14, 18, 24 সালের এই 3টা নির্বাচন, এই দামি নির্বাচন আয়োজন করেছে যারা, এই নির্বাচনের সাথে জড়িত 10 লক্ষ মানুষ ছিল, ওই 10 লক্ষ মানুষকে বিচারের আওতায় আনা হবে। 10 লক্ষ মানুষ ওই নির্বাচন 3টাতে অংশগ্রহণ করেছিলেন এবং ওই 10 লক্ষ মানুষকেই দোষী সাব্যস্ত করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর কথা আজকে তিনি বলেছেন। তাই এতদিন পর্যন্ত আমরা যারা কথা বলছিলাম যে আওয়ামী লীগ হয়তো সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তারা আবার সরকার গঠন করবে, অথবা বিরোধী দলে চলে আসবে, অথবা সংখ্যায় একটা ভালো আসন পেয়ে সংসদে থাকবে, এর সকল কিছু জল্পনা কল্পনাকে আজকে উড়িয়ে দিয়েছেন তিনি। এই কথার সাথে 10 লক্ষ মানুষ যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে জিএম কাদেরের জাতীয় পার্টি বা রৌশন এরশাদেরও আর শাড়ি পেডিকুট থাকবে না, তারাও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর জেনারেল এরশাদ মরে গিয়ে বেঁচে গিয়েছে, নতুবা যারা এই 3 নির্বাচনকে কাঠিলারে নাড়াচাড়া করে উলট পালট ভাবে নির্বাচন করে হাইব্রিড দিয়ে সংসদ চালিয়েছে, হাইব্রিড দিয়ে বিরোধী দল চালিয়েছে, তারা সবাইকে আইনের কাঠগড়ায় আনার কথা আজকে বদিউল আলম মজুমদার স্যার বলেছেন। প্রিয় দর্শক, সেইখান থেকে আমরা বলতে চাই আগামী নির্বাচন বাংলাদেশে 2টি সুন্দর প্যানেল হবে। একটি প্যানেল হবে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিলেন তারা। আরেকটি দল বাংলাদেশে হতে যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে হেফাজতে ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামিক দলগুলা ঐক্যবদ্ধ হচ্ছে। তাই এই 2টা প্ল্যাটফর্মই বাংলাদেশে থাকুক এবং থাকবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্টস করে লিখবেন আগামী নির্বাচন যদি দাঁড়িপাল্লা আর দানিশ শীষের ভিতরে কম্পিটিশন হয় এবং ভবিষ্যতেও এই 2টা ব্যানার বা এই 2টা দল
বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিবে, যারা বিজয়ী হবে, সরকার গঠন করবে 5 বছরের জন্য। আবার 5 বছর পরে যদি কেউ ভুল করে থাকে, তাহলে তার বিপরীতে যারা থাকবে তাদেরকে জনগণ ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিবে। আমি আশা করি আমাদের প্রিয় দর্শকরা আজকে আনন্দিত হবেন যে বদিউল আলম মজুমদার স্যার যেই শক্ত কথা বলেছেন যে আওয়ামী লীগের কোনো লোক আইনের বাহিরে যেতে পারবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে এবং বিচারের আওতায় আনা হবে, তাই তারা নির্বাচন করার কোনো সুবিধা পাবে না। ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক, বিভিন্ন পত্রিকায় কিছু গুজব করার চেষ্টা করছে ওনার এই বক্তব্যকে, আপনারা সেদিকে কান দিবেন না। গণতান্ত্রিক ছাত্র শক্তি যেই সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে পতনের পেছনে জাস্ট 10 মাসের মেয়াদকালে 16 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে এবার তাদের পরিকল্পনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বিএনপি, জামায়াত ইসলাম বা অন্যান্য দলগুলো এবং সাধারণ ছাত্রছাত্রীরা। মানে মোট কথা গণতান্ত্রিক ছাত্র শক্তি হচ্ছে ওই টিম যারা আওয়ামী লীগ সরকার পতন করিয়েছে। আপনি আজকের দিনের উপদেষ্টা আসিফকে দেখেন, তারপর হচ্ছে নাহিদকে দেখেন, বা সার্জিস, হাসনাত, তাবাসসুম, আরো যাদেরকে দেখছেন সবাই কিন্তু এই টিমটারই মেম্বার ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে এই টিমটাকে কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, অথবা গণতান্ত্রিক ছাত্র শক্তির কার্যক্রম স্থগিত কে করলো? প্রথমত এটার কাজ কোনো সরকারিভাবে নিষেধাজ্ঞা সামথিং লাইক দ্যাট এরকম না, এটার ব্যাখ্যাটা অন্য জায়গায়। প্রতিষ্ঠার 1 বছর পার না হতেই গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি এবং কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কারা? এই ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে একটা পোস্ট থেকে আমরা জানতে পারলাম যে আপনার এই দলের যারা নেতা আছেন তারাই আলোচনা কইরা মিটিং কইরা এই গণতান্ত্রিক ছাত্র শক্তির কার্যক্রম স্থগিত করেছেন। তার মানে এটা সরকারি কোনো নির্দেশনা অথবা আইনি কোনো নির্দেশনাকে ফেস করে এটা হয় না, এটা এখন তারা করছে। তবে এটা তাদের প্ল্যান বি, এটা নিয়ে পরে আরেকটা আলাদা ভিডিও করব, যারা বোঝার তারা বুঝবেন। ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেখানে আন্দোলনের সামনের সারিতে থাকা আপনার সকলেই ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা। এই সংগঠনের 2 জন এখন উপদেষ্টা হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন। তো আমরা যদি দেখি আপনার আচ্ছা, এখন এটার মেইন রিজনটা হচ্ছে কি, 22 সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু এর আগেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ। এই দাবিতে গেল কয়েকদিন যাবত তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। আমি বুঝাইতে পারছি খেলাটা কোন জায়গায়। এখন ধরেন এই সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা তারা চাচ্ছে যে শিক্ষাঙ্গনগুলো হবে ছাত্র রাজনীতি মুক্ত। তো গণতান্ত্রিক ছাত্র শক্তিও একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। তো এখন তারা যদি মনে করে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ রাজনীতি করতে পারবে না, ছাত্র দল করতে পারবে না, ছাত্র শিবির করতে পারবে না, তো তাদের গণতান্ত্রিক ছাত্র শক্তি কি করতে পারবে? নো। আগে তারা তাদের নিজেদের এই কমিটিটাকে বিলুপ্ত করেছে বা এটা সকল কার্যক্রম বন্ধ করেছে। কেন? বিএনপি এবং শিবিরকে ছাত্রলীগ তো এই মুহূর্তে ঢুকতেই পারবে না, আসবে না, বেসিক্যালি তাদের রাজনীতিটাকে বন্ধ করার জন্যই আগে নিজেদের রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা সেইটাকে বন্ধ করেছে। আপনার প্রথম দিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এটা নিয়ে বেশ সরব ছিল, কিন্তু পরবর্তী সময় যখন থেকে সরকারের অবস্থান তৈরি হয়ে গেছে বা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তখন আস্তে আস্তে বিষয়টা অনেকটা কি বলা হয় যে একটু পিছিয়ে যায়। তো এখন যখন আবারও আপনার কি বলা হয় যে ইউনিভার্সিটিগুলো খোলার সময় এসেছে, তো এই নিয়ে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এই গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সদ্য কমিটি হয়েছিল সেটা স্থগিত হওয়া নিয়ে এই গণতান্ত্রিক ছাত্র শক্তি কমিটির যিনি সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার, তিনি বলছেন, প্রথম আলোকে বলেছেন, গণতান্ত্রিক ছাত্র শক্তির লক্ষ্য আপনার হচ্ছে উদ্দেশ্য মোটামুটি বাস্তবায়িত হয়ে গেছে। আমরা বেশ কিছুদিন ধরেই ছাত্র শক্তির কমিটি এবং কার্যক্রম স্থগিত করার কথা ভাবছিলাম, আর 9 বা 10 আগস্ট আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। অবশেষে আজকে এই সিদ্ধান্তটি ফাইনাল হলো। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। তো ছাত্র শক্তির রাজনৈতিক যাত্রা এখানে শেষ কিনা? তো তারা বলছেন বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে। আমরা ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, আমাদের চাওয়া ছাত্র সংসদ ভিত্তিক গঠনমূলক রাজনীতি। এটার পক্ষে আবার আমিও না, এটা নিয়ে আলাদা ভিডিও হবে। এবার বুঝতে পারছি যারা খুব খুশি টুশি হয়েছেন, বেসিক্যালি এটা না, এটা হচ্ছে কোনটা, ওই যে বিএনপি এবং জামাত শিবির তাদের যে ছাত্র রাজনীতি এটা আটকানোর জন্য আগে নিজেদের যে দলটা আছে সেটাকে তারা বিলুপ্ত করছে। নিউজের হেডলাইন দেখে আগামাথা না বুঝে এক একজন এক একভাবে দিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগ এটা রিঅ্যাকশন দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, মানে বিষয়টা বোঝেই নাই, জাস্ট হচ্ছে নিউজ হেডলাইনের মধ্যে আটকে গেছে। তাহলে বুঝতে পারছেন যারা তীর মারে কই আর আপনি দেখতেছেন কোথায়। এই পোলাপানের সাথে রাজনীতি করা আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য অনেক কঠিন হয়। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার
নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।